আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি সমীকরণ অধ্যায়ে। এই পর্বে তোমাদের অর্থনীতির সমীকরণ ব্যবহার দেখাবো। গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে ইনশাআল্লাহ। তুমি জানো সমীকরণ দুই ধরনের হয়ে থাকে, নির্দিষ্ট সমীকরণ, অনির্দিষ্ট সমীকরণ। যদি চলকের মানে সীমা দেওয়া থাকে ওই সমীকরণগুলোকে বলা হয় নির্দিষ্ট সমাকলন। যেমন এই ধরনের যদি থাকে, যেমন ধরো 2 4 এরকম চলকের মানের সীমা যদি দেওয়া থাকে, যে x এর মান 2 থেকে 4 পর্যন্ত দেওয়া আছে, একে বলা হয় নির্দিষ্ট সমাকলন। আর যদি চলকের মানের সীমা দেওয়া না থাকে তাকে বলা হয় অনির্দিষ্ট সমাকলন। অনির্দিষ্ট সমাকলনের শেষে একটা স্থির পদ যোগ করতে হয়। কি যোগ করতে হয়? স্থির পদ। ওকে, এখানে দেখো প্রান্তিক আয় অপেক্ষক দেওয়া আছে নাম্বার 1 অঙ্কে। চাহিদা অপেক্ষক বের করতে বলছে। প্রান্তিক আয় অপেক্ষক দেওয়া আছে, পরেরটা চাহিদা অপেক্ষক বের করতে বলছে। একটু মনে রাখতে হবে যে এসি থেকে এমসি বের করার কোন ফর্মুলা নাই, তোমাকে বের করতে হবে একটা টিসি। অর্থাৎ এসি থেকে টিসি, এরপরে এমসি। একইভাবে এমসি থেকে টিসি, তারপরে এসি। অর্থাৎ এসি থেকে এমসি তে যাওয়ার কোনো উপায় নেই, আর এমসি থেকে এসি তে আসার কোনো উপায় নেই। মাধ্যম হিসাবে অবশ্যই তোমাকে টিসি ব্যবহার করতে হবে। মাধ্যম হিসেবে অবশ্যই টিসি ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে প্রান্তিক আয় হচ্ছে এমআর। এমআর থেকে চাহিদা অপেক্ষককে আমরা বলতে পারি এআর অথবা পি। এই দুইটি চাহিদা একই কথা। এ পি এবং এআর একই জিনিস, একই ব্যক্তি, নাম শুধু দুইটা, একই কথা। তাহলে এমআর থেকে এআর বের করার কোনো উপায় নাই। তোমাকে কি হতে হবে? টিআর বের করতে হবে আগে। টিআর মাধ্যম হয়ে পড়ে যেতে হবে। এমআর থেকে তোমাকে আগে টিআর বের করতে হবে, এরপরে এআর। ঠিক একই ভাবে এআর থেকে এমআর বের করার কোনো উপায় নাই, তোমাকে টিআর হয়ে পরে এমআর আসতে হবে। টিআর হয়ে তোমাকে এমআর আসতে হবে, অর্থাৎ টিআর লাগবেই। এমআর থেকে আগে টিআর বের করবো, এরপরে এআর। আর এআর থেকে আগে টিআর, পর হচ্ছে এমআর। তো আমাদের কি দেওয়া আছে দেখো, আমাদের দেওয়া আছে এমআর। তাহলে এমআর থেকে চাহিদা বের করতে গেলে এআর অথবা পি আমি বের করবো। ওই ক্ষেত্রে এমআর থেকে সরাসরি এআর দিতে পারবো না, আমাকে আগে টিআর বের করতে হবে, অর্থাৎ মোটাই বের করতে হবে। তো মোটাই বের করে পর চাহিদা অপেক্ষকে যাবো। তো দুইটা অঙ্ক, প্রান্তিকে এমআর চাহিদা অপেক্ষ বলছি, তাহলে এমআর থেকে প্রথমে টিআর বের করবো, এরপর চাহিদা অপেক্ষকে যাবো। ঠিক সেম প্রান্তিকে এমআর দেওয়া আছে, এর থেকে চাহিদা অপেক্ষ, এই প্রমাণটা দেখাতে হবে। এই প্রমাণ দেখাতে গেলে আগে তোমাকে টিআর বের করতে হবে। ওকে, শুরু করি। নাম্বার 1 দেওয়া আছে প্রান্তিক আয় দেওয়া আছে প্রান্তিক আয় এমআর। আর এমআর সমান হচ্ছে 5 মাইনাস 2q 3q স্কয়ার। দেওয়া আছে প্রান্তিক আয় এমআর। এমআর সমান হচ্ছে -5 মাইনাস 2q মাইনাস 3q স্কয়ার। ওকে, তাহলে এখানে মোট বের করতে হবে। আমরা সমাকলনের সাহায্যে সকল প্রান্তিক থেকে মোট বের করে থাকি। সমাকলন আরেক নাম হচ্ছে সমষ্টিকরণ, যৌগীকরণ। ঠিক আছে, মোট বের করবো। ইকোনমিক্সের যত প্রান্তিক আছে ওই প্রান্তিক থেকে মোট বের করতে গেলে তোমার সমাকলন করতে হয়। যেমন প্রান্তিক আয় থেকে মোটাই বের করবো সমাকলনের সাহায্যে। প্রান্তিক ব্যয় থেকে মোট ব্যয় বের করবো সমাকলনের সাহায্যে। প্রান্তিক সঞ্চয় প্রবণতা থেকে মোট সঞ্চয় অপেক্ষক বের করবা সমাকলনের সাহায্যে। প্রান্তিক ভোগ প্রবণতা থেকে মোট ভোগ অপেক্ষক বের করবা সমাকলনের সাহায্যে। অর্থাৎ যত প্রান্তিক আছে ওই প্রান্তিক থেকে আমি সমাকলনের সাহায্যে মোট বের করবো। তাহলে এখন প্রান্তিকে আছে, মোট বের করবো, মোটাই বের করবো কিভাবে? সমাকলনের সাহায্যে। অতএব মোটাই টিআর, একে সমাকলন করবো এমআর কে সমাকলন করব। তাহলে এখানে এমআর এর মান বসাবা। এমআর মান হচ্ছে 5 মাইনাস 2q 3q স্কয়ার dq। 5 মাইনাস 2q মাইনাস 3q স্কয়ার dq সমান সমাকলন যখন করবো, 5 হচ্ছে স্থির পদ বা ধ্রুবক সংখ্যা। এই 5 এর সমাকলন হচ্ছে 5 এর সাথে চলক চলে আসবে। সমাকলন নিয়ম অনুসারে কোন ধ্রুবকের সমাকলন হচ্ছে তার সাথে চলক চলে আসে। যেমন কে ডিএক্স যদি সূত্র বলি থাকে আমরা, এটা হচ্ছে স্থির পদ, তার সমাকলন হচ্ছে তার সাথে চলক চলে আসবে। ঠিক আছে, প্লাস সি। যেহেতু অনির্দিষ্ট সমাকলনে অঙ্ক শেষে সি যোগ করতে হয়, সি কে এগুলো এগুলো যোগ করতে হয়, একটা স্থির পদ যোগ করতে হয়। তো 5 হচ্ছে ধ্রুবক, তার সমাকলন 5x। 10 থাকলে তো 10x, এ থাকলে তো x। ধ্রুবক থাকলেই তার সাথে চলক চলে আসবে। ওকে,
মাইনাস টু, কিউ এর সমকলন হচ্ছে কিউ স্কোয়ার বাই টু, মাইনাস থ্রি, কিউ স্কোয়ারের সমকলন হচ্ছে কিউ কিউব বাই থ্রি, প্লাসের একটা ধ্রুবক ব্যবহার করব। ধ্রুবক হিসেবে আমি এখানে সি বা কে ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। ধরো সি ব্যবহার করলাম, ধ্রুবক হিসেবে সি ব্যবহার করলাম, কনস্ট্যান্ট স্থির পথ হিসেবে। ও সরি, কিউ তো সব, চলো কিউ যেহেতু, তাহলে ফাইভ, ফাইভের সাথে কি হবে, ফাইভ, ফাইভের সমকলন ফাইভ কিউ, যেহেতু চলক কিউ, সরি আমি ভাবছি এক্স, খেয়াল নেই। তো ফাইভ 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 যদি চলক থাকতো তাহলে ফাইভ এক্স, এক্স যদি চলক থাকতো তাহলে ফাইভ এক্স, কিউ আছে তাহলে ফাইভ কিউ। ওকে, তাহলে ফাইভ কিউ মাইনাস টু টু কাটা, কিউ স্কোয়ার থ্রি এ থ্রি কাটা, মাইনাস থ্রি কিউ আচ্ছা সি। ওকে, এইটুকু আমি করে নিলাম। এরপরে কাজ হচ্ছে আমার এই যে এখানে যে স্থির পদটা আছে, এই স্থির পদ রাখা যাবে না, স্থির পদের একটা মান বের করতে হবে অলওয়েজ। যে তুমি যে স্থির পদটা ধরবা, ওই স্থির পদ রাখা যাবে না ওই মোটাই অপেক্ষককে, মোটবাই বললে মোটবাই অপেক্ষককে, হ্যাঁ সঞ্চয় বলে সঞ্চয় অপেক্ষককে, এখানে স্থির পদটা রাখা যাবে না। এই স্থির পদের মান বের করতে হবে। এর জন্য কিছু কন্ডিশন দেওয়া থাকে, অনেক সময় কিছু কন্ডিশন দেওয়া থাকে, অনেক সময় থাকে না। যদি কন্ডিশন দেওয়া থাকে তো ওই কন্ডিশন অনুসারে করবো, আর যদি কন্ডিশন না দেওয়া থাকে, যেহেতু আয়ের ক্ষেত্রে তোমরা জানো উৎপাদন হচ্ছে কিউ, এখানে যে প্রকাশ পেয়েছে কিউ দ্বারা, উৎপাদন যদি না থাকে অর্থাৎ কিউর মান জিরো হলে টি আরও জিরো হয়। আয় নাই, উৎপাদন আমার নাই, তাহলে আয় কি আছে, নাই। উৎপাদন জিরো হলে আমি টি এর সমান জিরো ধরতে, অলওয়েজ উৎপাদন জিরো হলে টি এর সমান জিরো ধরতে পারি। তো আমি লিখে নিব এই সি বের করার জন্য আই মোটা অপেক্ষক থেকে সি বের করার উপায় হচ্ছে উৎপাদন মান জিরো ধরে ফেলবা। তো লিখবো যে উৎপাদন কিউ সমান জিরো হলে টি এর সমান জিরো হয়। খেয়াল রাখতে হবে এটা, উৎপাদন কিউ সমান জিরো হলে টি এর সমান জিরো হয়। অতএব এই যেটা টি আর, এই টি আর এর মান কি ধরতে পারি, জিরো। অতএব জিরো সমান ফাইভ, কিউর মান জিরো, জিরো স্কোয়ার জিরো কিউব সি, অতএব সি সমান জিরো। ঠিক আছে, যে উৎপাদন কিউ সমান জিরো হলে টি আর সমান জিরো হয়, এটা অলওয়েজ মনে রাখবে। উৎপাদন না থাকতে তোমার টি আরটাও থাকবে না। তো আমরা লিখবো যে টি আর মান জিরো, তো টি জিরো সমান ফাইভ, জিরো জিরো স্কোয়ার থ্রি জিরো কিউব সি। তাহলে এখানে হচ্ছে এগুলো সব জিরো হয়ে গেছে, সি এর মান কি পাইছি আমি, জিরো পাইছি। এখন লিখে দিতে পারি অতএব টি আর সমান ফাইভ কিউ মাইনাস কিউ স্কোয়ার মাইনাস থ্রি কিউ কিউ, এই হচ্ছে তোমার টি আর এর মান। ওকে, কারণ সি এর মান জিরো, এই জিরো তো আর বসানোর দরকার নেই, আমি টি আর পেয়ে গেছি। এখন কাজ হচ্ছে আমার চাহিদা অপেক্ষক বের করতে হবে। আমরা একটু লিখে নেব যে অতএব চাহিদা অপেক্ষক চাহিদা অপেক্ষক পি সমান এ আর সমান টি আর বাই কিউ। চাহিদা অপেক্ষককে প্রকাশ করি কিন্তু আমরা পি দ্বারা, আর পি মানে হচ্ছে এ আর, আর পি মানে এ আর, আর এ আর এর সূত্র হিসাবে আমরা লিখতে পারি টি আর বাই কিউ। চাহিদা অপেক্ষক পি, পি মানে কিন্তু এ আর এ আর এর সূত্র হচ্ছে টি আর বাই কিউ। তো এখন টি এর মান বসাও, ফাইভ কিউ কিউ স্কোয়ার থ্রি কিউ কিউব কিউ, যদি ভাগ করো তাহলে ফাইভ মাইনাসের কিউ থ্রি কিউ স্কোয়ার, ফাইভ মাইনাসের কিউ থ্রি কিউ স্কোয়ার। ব্যাস, এই হচ্ছে তোমার চাহিদা অপেক্ষক। ঠিক আছে, আমরা এইভাবে চাহিদা অপেক্ষক বের করে নিব। তাহলে প্রান্তিক থেকে প্রথমে মোটাই বের করবো, আর মোটাই থেকে আমি সহজেই চাহিদা অপেক্ষক বের করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে যাবো আমি 2 নম্বর অঙ্কে। দুই নম্বর দেওয়া আছে প্রান্তিক আয় অপেক্ষক আমার সমান একটু দেওয়া আছে, তাই না? তো আমরা লিখে নেব যে দেওয়া আছে
হ্যাঁ, দেওয়া আছে প্রান্তিক আয় অপেক্ষক আমার সমান ab বাই x প্লাস b হোল স্কয়ার মাইনাস c। তো এর থেকে চাহিদা অপেক্ষক বের করতে হবে। আমি শুরুতেই বলছিলাম যে তুমি প্রান্তিক আয় থেকে সরাসরি চাহিদা অপেক্ষক পাবা না, তোমাকে আগে মোটাই বের করতে হবে, ঠিক আছে? এরপরে চাহিদা অপেক্ষক যেতে পারবো। তো আমরা লিখে নেব যে অতএব মোটাই মোটাই অপেক্ষক টিআর, মোটাই হচ্ছে টিআর। আর মোটাই প্রান্তিকের সমাকলন করলে মোট পাওয়া যায়, প্রান্তিকের সমাকলন করলেই মোট পাওয়া যায়। তাহলে মোটাই অপেক্ষক টিআর সমান হচ্ছে সমাকলন এমআর। এমআর মান বসাবা এবি এক্স প্লাস বি দ্য স্কোয়ার মাইনাস সি ডিএক্স। ঠিক আছে, এমআর মান হচ্ছে এবি বাই এক্স প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি ডিএক্স। এখানে যে কাজটা করতে হবে তোমাদের সেটা হচ্ছে সমাকলন করবো আমরা। সমাকলন অনেকগুলো পদ্ধতি আছে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি, অতি কার্যকরী একটা পদ্ধতি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, যেটাকে আমি জেড নিয়ম বলে থাকি। প্রতিস্থাপন পদ্ধতিটা কি? যে অঙ্কে প্রদত্ত চলকের পরিবর্তে কোনো অঙ্কে প্রদত্ত চলকের পরিবর্তে, যেমন এখন প্রদত্ত চলক আছে এক্স, কোন অঙ্কে প্রদত্ত চলকের পরিবর্তে নতুন চলক ব্যবহারের মাধ্যমে সমাকলন করা হলে তাকে প্রতিস্থাপন পদ্ধতি বলা হয় সমাকলনের। কোন অঙ্কে প্রদত্ত চলকের পরিবর্তে নতুন চলক ব্যবহারের মাধ্যমে সমাধান করা হলে তাকে প্রতিস্থাপন পদ্ধতি বলা হয়। আর প্রতিস্থাপন পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি কখন, বা কখন ব্যবহার করতে হয়, কখন ব্যবহার করতে আমরা বাধ্য, যেমন এক্স স্কয়ার প্লাস 5। খেয়াল করো, এখানে একটা এক্স, এখন দুইটা এক্স, দুইটা রাশি থাকবে এবং কোন একটা রাশিতে চলকের পাওয়ার বেশি থাকবে। যখন এক্স, এখানে এক্স প্লাস 5 যেখানে বেশি ওটাকে আমি জেড ধরে থাকবো। এটা জেড নেমে পড়ছে বা প্রতিস্থাপন পদ্ধতিতে পড়ছে, এটাকে আমি নতুন চলক ধরবো, জেড ধরে নতুন চলক হিসেবে আমি এটাকে জেড ধরবো স্কয়ার বাদ দিয়ে। যেমন ধরো এখানে এক্স কিউব, এখানে এক্স 4 প্লাস 6, ঠিক আছে? এখানে 4টা এক্স, এখানে 3টা এক্স, ব্যবধান কিন্তু 1। এটা জেড ধরে করবো বা প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারবো, ঠিক আছে? এখানে ধরো এক্স, এখানে এক্স স্কয়ার প্লাস 5, এটা প্রতিস্থাপন পদ্ধতি করা যাবে, কারণ এখানে দুইটা এক্স, এখানে একটা এক্স, ব্যবধান 1। আর যদি এমনটা হয় এক্স প্লাস 5, এটাও যেটা নির্ণয় করা যাবে, কারণ এখানে একটা এক্স উপরে কোনো এক্স নাই, ব্যবধান 1। তো একই ভাবে খেয়াল করো তোমরা, এখানে একটা এক্স উপরে কোনো এক্স নাই, ব্যবধান 1। তাহলে অবশ্যই আমরা যেটা প্রতিস্থাপন পদ্ধতিতে করে নিব, আমরা লিখবো যে ধরি বড় অংশ যেটা, ওটাকে আমরা জেড ধরে থাকি, ধরি এক্স প্লাস বি সমান জেড, বা তুমি এক্স এর এটাকে অন্তর্গণ করে ফেলবে এক্স এর অংশে এক্স এর সাপেক্ষে। যদি এক্স এর সাপেক্ষে অন্তর্গণ করো তাহলে শুধু হয় 1 তো লিখতে হয় না, বিয়োগ তখন 0, তাহলে শুধু থাকে এক্স অংশে লিখবো ডিএক্স, জেড অংশে লিখবো ডিজেড। কি করলাম, এক্স এর সাপেক্ষে অন্তর্গণ করলাম, এক্স এর সাপেক্ষে এক্স অন্তর্গণ 1, এক্স অংশে লিখবো ডিএক্স, জেড অংশে লিখবো ডিজেড। এটা হচ্ছে শর্টকাট মেথড। আর এটা যদি বড় করে দেখাতে চাও, একটু দেখাই দিই, তোমাদের পরীক্ষা দেখানোর প্রয়োজন নাই। যে ধরি এক্স প্লাস বি সমান জেড, বা জেড সমান এক্স প্লাস বি, বা অতএব dz by dx, d by dx, এখানে x plus b, তো dz by dx, এখানে x সমান 1, তো যদি আর গুণ করো তাহলে dx সমান dz পাচ্ছি আমরা। এটা মূলত এইভাবে পাই, ঠিক আছে? তো এটা ভাবে করতে তার সাথে দরকার নেই, তুমি যদি একবারে এক লাইনে দেখাইতে পারো যে x সমান 1, x অংশ dx, z অংশ 1, z অংশ dz, শেষ। এখানে কোনো ধ্রুবক থাকলে ডাইরে নিতে হয়, কোনো ধ্রুবক আছে? ধ্রুবক নাই, ডাইরে নেওয়ার মতো কিছু নাই। ওকে, এখন লিখবে যে অতএব টিআর সমান, এটুকু করার পরে অতএব টিআর সমান, প্রথম কাজ হচ্ছে কোনো ধ্রুবক থাকলে বাইরে রাখা। এই অংশের মধ্যে কোনো ধ্রুবক থাকলে বাইরে রাখা, ধ্রুবক তো আছেই এবি, তো এবি বাইরে রাখার সুযোগ এখানে নাই, কারণ এর সাথে আবার সিটাও আছে, বাইরে একটা দুটোর সাথে বুঝাই ফেলবে। তাহলে কাজ করি আমরা, প্রথমে বা এই অংশের অন্তঃকোণটা আমরা আলাদা করে একটু লিখে নিই, একটু আলাদা করে লিখতে হবে, কারণ এখানে তোমার দুইটা রাশি আছে, হ্যাঁ, এবি বাই এ প্লাস বি, এক্স প্লাস বি স্কোয়ার একটা রাশি, সি একটা রাশি। তাহলে কাজ করবো আমরা, এখানে এবি এক্স প্লাস বি স্কোয়ার ডিএক্স মাইনাস সি ডিএক্স, অর্থাৎ আমরা গুণ করে নিলাম। এই সমকলন চিহ্নটা এই অংশের সাথে আছে, সাথে আছে ডিএক্স, আবার এই সমকলন চিহ্নটা সি এর সাথে আছে, সাথে আছে ডিএক্স, মাঝখানে দিব মাইনাস।
খেয়াল করো সবাই, এই সমকলন চিহ্নটা এবি বাই এক্স প্লাস বি হোল স্কয়ার তার সাথে আছে ডিএক্স, আবার এই সমকলন চিহ্নটা সি এর সাথে আছে ডিএক্স সমান এই অংশের সমকলনটা দেখো আমি যেটা নিয়ে এটা করে এটা কাজ করবা তোমরা একটু হ্যাঁ 2 নাম্বার দেখো কি লিখবো, শুরুতে লিখবো যে দেওয়া আছে প্রান্তিক আয় অপেক্ষক দেওয়া আছে প্রান্তিক এমআর সমান হচ্ছে এবি এক্স প্লাস বি হোল স্কয়ার সি। তো এই প্রান্তিক আয় অপেক্ষক থেকে তোমাকে বলছে চাহিদা বের করা যায় না, প্রান্তিক আয় থেকে আগে মোট করতে হয়, এরপরে চাহিদা দিতে হয়। তাহলে অতএব মোট আয় মোটামুটি কি টিআর টিআর সমান হচ্ছে এমআর কে সমাকলন করলে টিআর পাওয়া যায়, এমআর কে সমাকলন করলে কি টিআর পাওয়া যায়। প্রত্যেকটা প্রান্তিকে সমাকলন করলে তুমি মোট পাবা, তাই না? যে প্রান্তিক আই কে সমাকলন করলে মোট আয়, প্রান্তিক ব্যয় কে সমাকলন করলে মোট ব্যয়, প্রান্তিক সঞ্চয় কে সমাকলন করলে মোট সঞ্চয়। তাহলে এমআর এর মান বসাই দাও, এমআর মান হচ্ছে এবি এক্স প্লাস বি দা হোল স্কয়ার মাইনাস সি ডিএক্স। এখন আমরা সমাকলনের একটা শর্টকাট মেথড জানি, তোমাদের একটু শিখিয়ে দিই। যেমন 1/x এর অন্তর্কলন কি, যদি বলা হয় 1/x অন্তর্কলন কি, আমরা অ্যান্সার বলি -1/x স্কয়ার। 1/x অন্তর্কলন -1/x স্কয়ার। তো সমাকলন কিন্তু অন্তর্কলন বিপরীত প্রক্রিয়া। তাহলে যদি কখনো বলা হয় 1/x স্কয়ার এর সমাকলন কি, অ্যান্সার হচ্ছে -1/x। এটা মূলত পড়ছে যেটার নিয়মে প্রতিস্থাপন পদ্ধতি। আমি ওইভাবে যাচ্ছি না, একটু শর্টকাটে করে ফেলবো। তো যে কোনো অঙ্কের ক্ষেত্রে 1/x এর সমাকলন হচ্ছে -1/x এর অন্তর্কলন হচ্ছে -1/x স্কয়ার। তো 1/x এর যে বিপরীত প্রক্রিয়া 1/x স্কয়ার সমাকলন হচ্ছে এই মাইনাস এখানে চলে যাবে, 1/x স্কয়ার সমাকলন হচ্ছে -1/x। খেয়াল রাখবো ভালো করে, 1/x প্রয়োজন লিখে নিতে পারো যে 1/x এর সমাকলন হচ্ছে -1/x। ঠিক একই ভাবে তুমি একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু x এর পাওয়ারটাও নাই, পুরোটাকে আমি x ধরতে পারি, পুরোটাকে যদি আমরা x ধরতে পারি, তাহলে 1/x স্কয়ার সমাকলন হচ্ছে -1/x মাইনাসের 1/x। এখন ধ্রুবক ছিল 1, তাহলে 1/x, তাহলে ধ্রুবক হচ্ছে এখানে ab, তাহলে ab বাই x প্লাস এর b, আর c এর সমাকলন হচ্ছে cx। ধ্রুবকের সমাকলন হচ্ছে ধ্রুবকের সাথে চলক চলে আসবে, c এর সমাকলন c এর সাথে চলক চলে আসবে cx। cx আমরা এখানে একটা অজ্ঞাত ধ্রুবক হিসেবে কে ব্যবহার করতে পারি বা a ব্যবহার করতে পারি, যে কোনো একটা ধ্রুবক ব্যবহার করা যায়, ঠিক আছে? এখানে c ব্যবহার করো না, কারণ হচ্ছে এই অঙ্কে c টা আছে, যদি অঙ্কে c না থাকতো তাহলে c ব্যবহার করতে পারতাম। এখন কে এই যে কোনটা ব্যবহার করতে পারো, ঠিক আছে? তাহলে একটু মনোযোগ দাও যে আছে হচ্ছে ab বাই x প্লাস b দ্য স্কয়ার, আর আমরা একটা মেথড জানি, ফর্মুলা জানি যে 1/x স্কয়ার সমাকলন হচ্ছে -1/x, 1/x স্কয়ার সমাকলন -1/x। তাহলে পুরো অংশটাকে আমি x ধরতে পারি, তবে শর্ত হচ্ছে x এর কোনো পাওয়ারটাও থাকা যাবে না, এখানে এই x টাতে কোনো পাওয়ার থাকা যাবে না, ঠিক আছে? তাহলে এখানে b জায়গায় যা কিছু তা থাকা স্কয়ার থাকলে তুমি 1/x স্কয়ার ধরতে পারো। তাহলে 1/x স্কয়ার সমাকলন হচ্ছে -1/x, -1/x, এখানে ab যেহেতু আছে তার মানে ab বাই x, x হচ্ছে কি x প্লাস b, আর c এর সমাকলন cx, আর স্থির পদ হিসেবে কে ব্যবহার করলাম। ওকে, এরপরে কথা হচ্ছে যে অর্থনীতিতে তুমি যে অপেক্ষককে বের করো না কেন সমাকলনের মাধ্যমে, এখানে যে স্থির পদটা তুমি রাখবা, অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে একটা স্থির পদ থাকে, যে এখানে তুমি যে স্থির পদটা রাখবা ওই স্থির পদ রাখা যাবে না, ওই স্থির পদের মান বের করতে হবে, অবশ্যই স্থির পদের মান বের করতে হবে। এখন স্থির পদের মান বের করার জন্য অনেক সময় কোনো কন্ডিশন দেওয়া থাকবে, অনেক সময় কন্ডিশন দেওয়া থাকে না। তোমাকে কিছু কথা বলে দিবে সহজ বের করার জন্য, অনেক সময় বলা থাকে না।
যদি বলা না থাকে তখন আমরা আমাদের কৌশল লাগাই, সেটা হচ্ছে তোমরা জানো উৎপাদন যদি শূন্য না থাকে তাহলে কি তোমার মোটাই থাকে? উৎপাদন শূন্য অর্থাৎ কোনো একক উৎপাদন হয় না, উৎপাদন নাই, তাহলে উৎপাদন না থাকলে তো মোটাইও নাই, আছে না? তাহলে আমরা এই ফর্মুলা করতে পারি যদি কন্ডিশন দেওয়া না থাকে যে উৎপাদন, এখানে উৎপাদনকে x দ্বারা প্রকাশ করেছে, উৎপাদন x সমান 0 হলে t এর সমান 0 হয়। ঠিক আছে, উৎপাদন x সমান 0 হলে t এর সমান 0 হয়। উৎপাদন x সমান 0 হলে t এর সমান 0 হয়, অর্থাৎ উৎপাদন না থাকলে t আর থাকে না। অতএব এই যে টি আর, এই টি আর মান কি লিখতে পারি? 0 0 লিখতে পারি। সেটা কখন? x এর মান 0 হলে। সেটা কখন? x এর মান 0 হলে। তাহলে ab এই যে x এর মান 0 হয়ে যাবে, x এর মান কি হবে? 0 হয়ে যাবে, মাইনাস c ইন্টু 0 প্লাস k। কন্ডিশন দেওয়া না থাকলে আমরা এইভাবে আগাবো, উৎপাদন 0 হলে টি এর সমান 0 হয়। অতএব এই যে টি আর আমরা কি লিখবো? 0। সেটা কখন লিখতে পারি? যখন x এর মান 0 হয়। তাহলে ab বাই 0 প্লাস b মাইনাস c0 k। এখন যদি সাইড চেঞ্জ করো তাহলে থাকতেছে মাইনাসের ab বাই b, আর c তো 0 হয়ে গেছে, থাকে তোমার k সমান 0, বা একদম আমি পক্ষান্তর করে ফেললাম, অর্থাৎ এই 0টা ডানে নিয়ে গেলাম আর পুরো অংশটা বামে রাখলাম। তো পুরো অংশ বামে রাখলে মাইনাসের ab বাই b, আর ac 0 হয়ে গেছে, 0 থাকার কারণে লিখতেছি না, কে থাকবে। অতএব কে সমান এই b এ কাটা, কে সমান শুধু a, কে সমান কি পাইছি? a পাইছি। ঠিক আছে, তাহলে অতএব টিআর, অতএব টিআর সমান মাইনাসের ab x প্লাস b মাইনাসের cx প্লাস এর a। এই হচ্ছে তোমার টিআর। তো আমার কিন্তু টিআর বের করতে বলা নেই, বলছে চাহিদা অপেক্ষক বের করার জন্য। আর চাহিদা অপেক্ষক বের করার জন্য অবশ্যই টিআর লাগে, কারণ প্রান্তিক থেকে সরাসরি চাহিদা অপেক্ষকে যাওয়া যায় না, প্রান্তিক থেকে আগে মোটে যেতে হয়, মোট থেকে পরে যাবো না। তো প্রান্তিক থেকে আমি মোট ব্যয় অপেক্ষক বের করে নিলাম, এখানে কেয়ার মান বের করার প্রয়োজন ছিল, আমি কেয়ার মানটা বের করে নিলাম, টিআর পেয়ে গেছি। এইবার চাহিদা অপেক্ষক বের করতে পারো, আমাকে দেখাতে হবে, প্রমাণ করতে হবে। আমরা লিখবো যে অতএব চাহিদা অপেক্ষক, চাহিদা অপেক্ষককে আমরা পি দ্বারা প্রকাশ করি, আর পি মানে হচ্ছে এআর, আর এআর মানে হচ্ছে টিআর বাই এক্স। চাহিদা অপেক্ষককে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। চাহিদা অপেক্ষককে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। চাহিদা অপেক্ষককে আমরা পি দ্বারা প্রকাশ করি। তো পি সমান হচ্ছে এআর, আর এআর সমান হচ্ছে টিআর বাই এক্স। এর সমান কি? টিআর বাই এক্স। ওকে, এবার মান বসাই দিবা। তাহলে টিআর বসাও। টিআর যে মানটা আছে সেটা হচ্ছে মাইনাসের এবি এক্স প্লাস এর বি মাইনাসের সি এক্স প্লাস এর এ, আর নিচে হচ্ছে এক্স। তো টিআর বসাইলাম, টিআর কে আমি এক্স দ্বারা ভাগ করলাম। এখন এই এক্স কিন্তু প্রত্যেকটা অংশের নিচে আছে, প্রত্যেকটা অংশের নিচে আছে। তো নিচে থাকলে তোমরা এক কাজ করতে পারো, যেমন মাইনাসের এবি এক্স প্লাস বি, তার নিচে এক্স আছে, মাইনাসের সি এক্স বাই তার নিচে এক্স আছে, এ বাই তার নিচে এক্স আছে। প্রত্যেকটা অংশে এখানে তোমার এক্স আছে। আমি প্রত্যেকটা অংশের এক্স লিখে নিলাম। এবার খেয়াল করো, আমি যদি হরলব গুণ করি তাহলে এবি এক্স প্লাস বি ইন্টু, এখানে এক্স এর নিচে 1 আছে কিন্তু 1 উপরে যাবে, এক্সটা নিচে, আর এই এক্স এক্স কাটা, আমরা কাজ করি প্লাস এ বাই এক্সটা আগে রাখলাম আর মাইনাস সি পরে রাখলাম, কারণ এখানে প্রমাণের দিকে আমি তাকায় দেখলাম যে মাইনাস সিটা পরে দেওয়া আছে। তো আমি তো অলরেডি মাইনাস সি পেয়ে গেছি, তাই না? এক্স এক্স কাটা মাইনাস সি, মাইনাস সিটা আমি বাইরে রাখলাম, আর এখানে হচ্ছে এ বাই এক্সটা সামনে রাখলাম। ঠিক আছে, ওকে। এখন তুমি যে কাজটা করতে পারো, এই এক্স গুণাকার আছে আমি এখানে রেখে দিলাম, আচ্ছা এ বাই এক্স মাইনাস সি। এখন তুমি লসাগু নিতে পারো। ঠিক আছে, আমরা কি লসাগু নিব? লসাগুটা নেই, সমান লসাগু নিব হচ্ছে এক্স এক্স প্লাস বি, এই হচ্ছে লসাগু।
এক্স প্লাস বি, এক্স প্লাস বি, এক্স ইন্টু এখানে এক্স, এখানে দুটো এক্স থেকে একটা এক্স যাবে আর এক্স প্লাস বি যাবে, তাহলে এক্স প্লাস বি দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে বেনিশ হয়ে গেছে, থাকবে শুধু মাইনাসের এ বি প্লাস এক্স দিয়ে এক্স বাদ হয়ে গেছে, এই এক্স দিয়ে যখন এটাকে ভাগ করব তাহলে এক্স এক্স বেনিশ থাকবে এ এক্স প্লাস বি থাকে, তাহলে এ এক্স যদি আসলে গুণ করি তাহলে এ এক্স আর প্লাস এর এ বি। খেয়াল করো সবাই, আমি নষ্ট করে নিলাম, তাহলে এই দুইটা এক্স থেকে একটা এক্স যাবে আর এক্স প্লাস বি যাবে, তাহলে এক্স এক্স প্লাস বি। এখন এক্স ইন্টু এক্স প্লাস বি দিয়ে ভাগ করব, এই অংশটাকে দিয়ে ভাগ করলে বেনিশ হয়ে গেছে, ওয়ান হবে, ওয়ান দ্বারা এবি কে গুণ করলে মাইনাস এবি থাকে, প্লাস এক্স দিয়ে আমি এই অংশকে ভাগ করে দেবো, এক্স দিয়ে যদি এই অংশকে ভাগ করে থাকে এক্স প্লাস বি, আর এই এক্স প্লাস বি আমি এর সাথে গুণ করবো, তাহলে এক্স প্লাস বি যদি এর সাথে গুণ করি তাহলে হয় এ এক্স প্লাস এবি, আর এই হচ্ছে মাইনাসের সি। তাহলে খেয়াল করো এখন এই এবি এবি কাটা, এখানে থাকে এক্স, নিচে থাকে এক্স এক্স প্লাস বি মাইনাসের সি, তাহলে এই এক্স এক্স কাটা এ এক্স প্লাস বি মাইনাসের সি, অতএব এমা, অতএব চাহিদা অপেক্ষক পি, অতএব পি সমান বা চাহিদা অপেক্ষক সমান এ বাই এক্স প্লাস বি মাইনাসের সি শুড। তো কি করলাম, প্রথমে প্রান্তিকের থেকে মোটা বের করলাম আর মোটাই থেকে আমি চাহিদা অপেক্ষকটা এভাবে বের করে নিলাম। আশা করি সবাই বুঝতে পারছো। আমার কাজ যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাস বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।